আমাদের এখনকার লাইভ দেখার জন্য। আপনারা জানেন যে ২০২০ সালের আহ ২০২০ সালের ১১ই অক্টোবর, ১০ই অক্টোবর রাত এবং ১১ই অক্টোবর যে ঘটনাটি ঘটেছিল সিলেটের আখালিয়া নেহারিপাড়ার যুবক রায়হানকে ধরে নিয়ে পুলিশ পাড়িতে হত্যার যে ঘটনাটি, সেটা সারা দেশ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। সেই সময় কিন্তু অনেক মিছিল, মিটিং, প্রতিবাদ সভা অনেক কিছু হয়েছে। আপনারা সাক্ষী আছেন এবং সোশ্যাল মিডিয়াতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা বসে দেখেছেন এবং বিশ্বের বেশ কিছু দেশে তার প্রতিবাদও জানানো হয়েছিল। আজ আমরা সেই মামলার অবস্থা কি সে বিষয়ে জানানোর জন্য আপনাদের কাছে আসছি। তবে গত ৩ মাস থেকে বিচার প্রক্রিয়া বন্ধ রয়েছে রায়হান হত্যা মামলার। শুধু রায়হান হত্যা মামলা না, সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক না থাকার কারণে অনেক আসামিরা ভেল নিতে পারছেন না, অনেক আসামিরা বিভিন্ন বিষয় আশয় আদালতে উঠতে পারছেন না। আমরা তার একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করছি যে বর্তমানে রায়হান হত্যা মামলার অবস্থা কি। আপনারা জানেন যে এর আগের লাইভে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম যে সাক্ষীগণের মধ্যে প্রায় শেষের দিকে সাক্ষীগণ আসছিলেন, প্রায় ৭০ জন সাক্ষী ছিলেন। তার মধ্যে কয়েকজন সাক্ষী ছাড়া সবারই কিন্তু সাক্ষী নেওয়া হয়ে গেছে। তো বর্তমানে মামলার অবস্থা কি? আমরা শুনলাম যে তাদের মামলার অবস্থাটা বন্ধ আছে বা কেন আছে, কি কারণে আছে, এই বিষয়গুলো একটু জানবো। আমার পাশে বসা আছেন রায়হানের গর্ভধারিণী মা, যেই মা ১০ মাস ১০ দিন পেটে ধরে সন্তানকে পৃথিবীতে জন্ম দেওয়ার পরে একদম ছোট্ট রায়হান থেকে অনেক বড় প্রায় ২৮ বছর বয়স পর্যন্ত, ৩৪ বছর বয়স পর্যন্ত তাকে লালন পালন করেছিলেন নিজের আঁচলের নিচে রেখে। সেই সময় তাকে একটি বিয়েও দিয়েছিলেন, অল্প বয়সের স্ত্রী বিধবা হয়ে আছেন এবং রায়হানের স্মৃতি, রায়হানের একমাত্র সন্তান আলফা, সেই আলফাও এখন কিন্তু বাবা ডাকছে, বাবাকে খুঁজছে, কিন্তু তার দাদির জবাব দেওয়ার কিছু নেই। কি কারণে, কেন, কোন অপরাধে রায়হানকে হত্যা করা হলো, তার বিচার না হওয়া পর্যন্ত কিন্তু বলতে পারছেন না এবং তার বাবাকে আলফার কাছে ফিরিয়েও দিতে পারছেন না। এই যে রায়হানের সন্তান থাকার কারণে রায়হানের দাদি তার সন্তানের যে স্মৃতিগুলো যে চলে গেছে, রায়হান তার স্মৃতিগুলো ভুলতে পারছেন না। তার নাতনি তাকে বারবারই মনে করে দিচ্ছে, যখন বাবা বলে ডাক দেয় তখনই কিন্তু দাদির কলিজায় গিয়ে আঘাত করে, ছুরির আঘাতের মতো আঘাত হয়, তখনই তিনি কান্না শুরু করেন। আর এই কান্না করতে করতে যত দিন যাচ্ছে ততই কিন্তু রায়হানের আম্মার শারীরিক অবস্থা দুর্বল হচ্ছে। এখানে আছেন রায়হানের চাচা, আপনারা চিনেন, যেই চাচা প্রথমে রায়হানের খবর পাওয়ার পরে পুলিশ পাড়িতে গিয়েছিলেন, সেই রায়হানের চাচা আছেন। তাছাড়া রায়হানের পরিবারের বা সদস্যদের আত্মীয় স্বজন অনেকেই প্রবাসে থাকেন, আপনারা জানেন। রায়হানের পরিবারের আরেক আত্মীয় রায়হানের দুলাভাই, তিনি কিন্তু লন্ডন প্রবাসী, তিনিও কিন্তু আমার পাশে বসা আছেন। তো তারা আসলেই কিন্তু এই বিষয় নিয়ে জানার বা শোনার চেষ্টা করেন যে এটা কী হচ্ছে, কী হবে, কী হতে পারে। তো আমরাও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা প্রবাস থেকে অনেক সময় বলে থাকেন যে ভাই আমরা রায়হানের আপডেট কোনো কিছু পাচ্ছি না, মামলার অবস্থা কি, আসামিদের অবস্থা কি, এটার বিচার হচ্ছে কি না, কোন পর্যায়ে আছে জানানোর জন্য। তো সুযোগে সুযোগে আমরা চেষ্টা করি। তো প্রথমে আমরা একটু কথা বলি, রায়হানের আম্মা আছেন, ওনার কাছ থেকে আপনাদের জন্য কিছু তথ্য আমরা তুলে দিচ্ছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসি না, আমরা আসতেও চাই না, কারণ আপনি তো আসলেই দেখা যায় সন্তানের কথা যখনই মনে পড়ে সবসময় কিন্তু এক কান্নাতেই থাকেন আপনি। তো এটা আমরা মানুষ হিসাবে আঘাত লাগে। আপনাদেরকে কি সান্ত্বনা দিব আর কোন কথা বললে যে আপনি বুঝবেন বা বুঝাবো, এই মানে ক্ষমতা নেই আমাদের। এইজন্য অনেক সময় নিজের কাছে কষ্ট লাগে। তারপরও আমরা একটা দায়িত্বে আছি হিসাবে আসার প্রয়োজন হয়। তো আসলে বর্তমানে মামলার অবস্থা কি আপনাদের? আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, যত ভাই ভাতিজা বাগনা বাগনি সকল আছেন, যত ইউটিউব চ্যানেল সকল আছেন এবং যত জনগণ আছেন, সব সময় সবে আমার ফোন দেন এবং আপডেট জানার জন্য জানতে চান। কিন্তু এখন আপডেট তো এতদিন আমাদের খুবই ভালো ছিল মনে করছিলাম। আজ প্রায় ৩ মাস হয়ে গেছে আমরা যে রায়হানুর কেসটা যে আদালতে আছে, মহানগর দায়রা জজ আদালতে ছিল। আমাদের রায়হানের মৃত্যুর সাক্ষীও ছিলেন প্রায় ৬৯ জন। ৬৯ জনের মধ্যে ৪৪ জন সাক্ষী নেওয়া হয়ে গেছে। এখন বাকি আরও প্রায় ২০ জন ২৫ জনের মতো আছে। তার বাদেও চাইছিলা যে আমরা উকিল জজ সাহেবে চাইছিলা যে একটা মানে মেন যে ইয়েগুলো আছে এগুলা লইয়া একটা সাক্ষী একটা বিচারের সামনে আসবে। এরই মধ্যে হঠাৎ করে আমাদের জজ সাহেবে বদলি করা হয়ে গেছে।
মানে উনারে বর্তমানে আগের যে জজ সাহেব ছিলেন জি সিলেট দায়রা সিলেট মহানগরের দায়রা মহানগরের যে আদালতের জজ আদালতের ছিলেন। যে জজ সাহেব ছিলেন উনি খুবই ভালো ছিলেন, খুবই অত্যন্ত ভালো ছিলেন এবং উনার তুলনা হয় না। উনি যে আমাকে যে সাহায্য করছেন এবং আমার রায়হানের প্রতি যে আশঙ্কা দিয়েছিলাম, মনে করছিলাম যে বিচারটা আমরা সুষ্ঠু হতে চলছে, এইটাই মনে করে আমরা খুবই আশ্বস্ত ছিলাম। কিন্তু উনি চলে যাওয়াতে আমাদের মনের মধ্যে এখন মানে হতাশ হয়ে পড়ছি আমি, কবে বিচার হবে, কবে বিচারের রায় পাবো, কি বিচার পাবো, সুস্থ পাবো কি অসন্তুষ্টি হবো তা জানি না। তবে আমি মনের মধ্যে এইটাই আশা নিয়ে পড়েছি যে বিচারটা যেই দিনই হোক বিচারটা যেন সুস্থ হয় এবং সন্তুষ্টিজনক বিচার যেন হয়। কারণ আপনারা দেখেন আমার রায়হান মারা গেছে আজ প্রায় 2 বছর, কিন্তু 2টা মিনিটের জন্য আমার চোখ থেকে তাকে সরাইতে পারি না। এবং কি এখন যত দিন যাচ্ছে তত আলফা বড় হচ্ছে। বারবার আইসা জিজ্ঞাসা করছে, দাদু আমার আব্বু কোথায়? আশেপাশের যখন বাবারা বাচ্চারা ধরে স্কুলে নিয়ে যায়, আঙ্গুলে ধরে ধরে হাঁটে, তখন সে তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করে। যখন এই যে আমার জিয়ারিগুলা তারার বাবারে ডাকে বা অন্য বাচ্চারা যখন তারার বাবারে ডাকে, সেও গিয়ে সাথে সাথে বাবা ডাকে, তখন খোয়া যায় যে না এ তোমার বাবা না, এ তোমার মামা, এ তোমার চাচা, এ তোমার নানা। তখন সাথেই প্রশ্ন করে ফেলে যে আমার বাবা কোথায়। তখন আমি আর স্থির থাকতে পারি না, তখন আমার বেশি আরো খুব বেশি আরো কষ্ট লাগে মনের মাঝে। আপনাদের তারপরও মামলাটা মানে কতদিন থেকে আদালতে উঠেনি? তারপরও আমি আশা নিয়ে পড়েছি বুক বাঁধিয়া যে আমি অন্তত বিচারটা পাইমু। আমাদের এই দেখেন মামলাটা প্রায় 3 মাস হয়ে গেছে। বিচার অবস্থায় যে ঝুলানো অবস্থায় আছে, প্রায় 3 মাস গেছে কি। আদৌ কোন দিন যে বসবেন বা কোন দিন থেকে শুরু হইব আমি জানি না। তবে একটা জিনিস আপনারা সকলের সামনে আমি একটা জিনিস জানাই যে আসামিরা যে 4 জন 5 জন আসামি এরা আছেন জেল হাজতে ঠিক, কিন্তু এরা জেল হাজতে থাকলেও এদের যে বাইরে যে আত্মীয় স্বজন আছে, এই বাইরের আত্মীয় স্বজন দিয়া উনারা আমাদেরকে অনেক হয়রানি করতেছেন। এবং আমাদের যে সাক্ষীগুলা দিছিল রায়হানের, এই সাক্ষীগুলারে নিয়ে অনেক হয়রানি বিভ্রান্তমূলক করতেছেন। নানান রকম মামলা দিয়া আসামিরা এই তাদের আত্মীয় স্বজন দিয়া তারারে হয়রানি করতেছেন। রায়হানের চাচারাও হয়রানি স্বীকার করছেন এইরকম আসামির পক্ষে এরা। আবার এই আসামি আকবর, আশিক লাহি এবং টিটু চন্দ্র, হারুনুর রশিদ, এরাই আবার এই যে হাসান নামে একজন মানুষ সাক্ষী দিছিল, রায়হানের কান্না শুনতে পাইছে, সে সরাসরি দেখছে, একে জেলে নিয়া তারা অন্য মাধ্যমে তারে জেলে নোয়াইছে, নোয়াইয়া তারা এর কাছে খবর পাঠাইছে এবং আরও বিভিন্ন মানুষ দিয়া খবর পাঠাইছে যে পুলিশ আছে এবং আরও অনেক আসামি বাইরে যখন এরাদেরকে খবর পাঠাইছে এবং চাক্ষুষ প্রমাণ হাসানকে দিয়া খবর পাঠাইছে যে আমি হয়তো জেলে আছি, আমি যদি মরি তে আমি খেউরে রাখিয়া মরতাম না। এই যে রায়হানোর চাচা মা বা আরও যত সাক্ষীগুলো আছে আমি সবাই লইয়া মরমু, এইরকম হুমকি তামকি দিতেছে। তাহলে দেখেন আপনারা সে জেলে তাকিয়াও তার যে প্রভাব খাটাচ্ছে, এত শক্তি সে পায় কোথায় থেকে? সে জেলে তাকিয়া সে এত শক্তি পায় কোথায় থেকে? এত ভরসা সে পায় কোথায় থেকে? সে জেলে তাকিয়া সে এখনো কল্পনা করতেছে বাইরেইলে আমাদেরকে আগে সে দেখে নিবে। তাহলে আপনারা দেখেন এরে বা করা উচিত না অনুচিত। এবং শুনছি বারবার যে এই যে বিচারাধীন 3 মাস থাকি বন্ধ, বন্ধ থাকার কারণে আসামিরা বিভিন্ন সুযোগ নিচ্ছে, বিভিন্নভাবে সিলেটেও সুযোগ নিচ্ছে এবং হাইকোর্টেও সুযোগ নিচ্ছে তারা বারবার। এই সুযোগ নেওয়ার কারণে আমার এখন মনের মধ্যে ভয় হয় যদি এরা জামিন পাইলায়, কোনো সময় যদি এরা বেল পাইলায়, তাহলে তো আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, কারণ আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। তারা যে জায়গা জেলের ভিতরে থাকি আমরা হুমকি দেয়, তাহলে জেল থেকে বাইরে হইলে আমরার অবস্থাটা কোন জায়গায় যাইবে আপনারাই বলেন। তাহলে আমি এইটাই বলবো, প্রশাসনের কাছেও বলবো এবং আমাদের আইনমন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছে আমি এইটাই বলবো, এইরকম খুনিরা একবার যদি পার পায় আর এই খুনিরা যদি একবার বাইরে আয়, তখন তারা এই যে জেল হাজতে যেইভাবে আছে তাদের আর কষ্ট মনে হবে না। তারা আর একবার বারবার তারা এইরকম মানুষের অশান্তি, বারবার মানুষে এইরকম নিয়ে মারবে, বারবার মানুষে হয়রানি করবে। এই যে আজ থেকে 3 দিন আগে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ওলা
একজন মানুষের ডাকাইয়া নিছে, ডাকাইয়া নিয়ে তারা ভিতরে হারাইতো, তখন ও পুলিশ ফাড়িয়ে সামনে ওই ছেলেটা খুব বেশি আউমাউ করে চিৎকার করছে, মানুষ জড়ো হয়েছে। তখন অন্য মানুষরাও বলছিল যে রায়হান রে এইভাবে আনিয়া দরিয়া হারাইছিল, হারাইয়া মারি ফেলাই দিছিল। এই ছেলেটাও দেখবেন 2 দিনের মধ্যে সংবাদ করবে যে তারে যে মারার জন্য চেষ্টা করছিল। তো এইরকম পুলিশরা যে প্রশাসন পাল্টেছে পুলিশদের মানুষের জানমাল হেফাজত করার জন্য, কিন্তু এই পুলিশরাই মানুষকে নানান রকম হয়রানি করতেছে, এবং এই পুলিশরাই ছিনতাইকারী হইতেছে, এই পুলিশরাই ইয়াবা ব্যবসায়ী হইতেছে, এই পুলিশরাই মানুষের বিভিন্ন কারণে হয়রানি স্বীকার করাইয়া মানুষের যে অশান্তি অস্বস্তির মাঝে দিছে। কিন্তু তাদের তো সরকারে বেতন দিচ্ছে, খাওয়া দিচ্ছে, টাকার দিচ্ছে, তাহলে এখানে তারা মানুষের বারবার চাঁদা আদায় করার জন্য নানান রকম ফন্দি বাটি করিয়া তারা মানুষের অশান্তি অস্বস্তির মাঝে রাখছে। তাই আমি সবার কাছে আমি আর্তনাদ করে বলবো, এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছেও আমি হাত জোর করে বলছি যে আপনি আপনার বাবার খুনিদের বিচার করছেন, আমি আশা করব আমার রায়হানের খুনিদেরও এইরকম বিচারটা করবেন। আরও যত আরও খুনি হয়েছে আপনারা এটা সুষ্ঠু তদন্ত করে বিচারটা করুন। আর এই যে আমাদের আওলাদ সাহেব, উনি যে সাক্ষী দিয়েছেন 69 জন, মারছেন মাত্র 5 জন মানুষে, একই ঘরের ভিতরে 5 জন মানুষে মারছেন বা যারা দেখছেন এরা, কিন্তু 69 জন সাক্ষী দিয়ে 69ভাবে 69টা কথা বের করে আমার মামলাটাকে নষ্ট করার জন্য এই যে ফন্দিটা করলেন, এই ফন্দিটার কারণে উনার হয়তো একবার বোঝা উচিত ছিল রায়হান হয়তো অন্য এক মেয়ের সন্তান। এই রায়হান যদি আমার সন্তান হইতো, এই রায়হান যদি আমার বাতিজা হইতো, তাহলে কি আমার এরকম করা কি উচিত ছিল? এটা তো তার উচিত হয় নাই। কিন্তু যারা মেইন মারার আসামি ওদেরকে ধরা হইতো, যারা দেখছে এরা করতো। কিন্তু 69 সাক্ষী দিয়ে আমাদের মামলাটা লেন্থি করার জন্য, আমাদের মামলাটা নষ্ট করার জন্য উনি এইসব করছেন। তো উনার ওইটা করা ঠিক হয় নাই। আমি সবাইকে আমি এইটাই একটি বলবো। একটি বিষয় জানতে চাই আপনাদেরকে, যে আপনি বললেন যে হুমকি দামকি দিচ্ছেন তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, এ নিয়ে কি আপনারা কখনো থানায় অভিযোগ করেছেন বা জিডি করেছেন, বা আপনাদের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছেন? আমি আমাদের পুলিশ কমিশনার ওনাকে একটা আমি অভিযোগ দিয়েছিলাম, এই যে পিজন ভ্যানে করে যে আসামিগুলা নিয়ে আনে, এই আসামির সাথে আসামির বউ ছেলে মেয়েদেরও নিয়ে আনে, ভাই বোনদেরও নিয়ে আসে, আকবরের ভাই আসে, আশিকেলাহির বউ আসে, মানে টিটুচন্দ্রর এই বউ আসামি আসে, বহনকারী গাড়ি। আসামি বহনকারীর গাড়িতে তারা আসে এবং আসামির বহন গাড়িতে তারা চলে যায়। এইটা আমি জালালাবাদ থানা ওসি সাহেবরে আমি এইটা ইনফরমেশন জানাইছি, এবং আমি আমাদের নিসারুল আলিফ পুলিশ কমিশনার, কমিশনার। পুলিশ কমিশনার, ওনার কাছে আমি একটা লিখিত বদ্ধ দিছি। এবং এই যে আমাদেরকে হুমকি দিচ্ছে, এই হুমকি দেওয়ার কারণে আমি একটা জিডি করছি, আশা জিডি করব। করছেন? জি, আচ্ছা। জিডি করছি। এটাই আমাদের কোতোয়ালি যখন থানায় করছেন? কোতোয়ালি থানা করছি, আমরা আশা করব যখনই আমাদের উপরে কোনো একটা কোনো অশান্তি অস্বস্তি হইব, তখনই মনে করবো যে এরাই এইসব করতেছে। কারণ এরা যে যখন সরাসরি হুমকি দিচ্ছে, আকবরও সরাসরি হুমকি দিচ্ছে, হারুনুর রশিদও সরাসরি হুমকি দিচ্ছে, তাহলে তো এরা ছাড়া আমাদের আর কোনো দুশ্মন নাই, এরা ছাড়া আমাদের আর কোনো দুশ্মন থাকতেই পারে না। এরাই তো আমাদের সব দুশ্মনের এখন কারণ। আপনাদের মানে চাওয়া কি, মানে এখন পর্যন্ত এখন আপনারা কি? আমাদের একটাই চাওয়া, আমাদের বিচারটা সুষ্ঠু বিচারটা হয় যেন, এবং আমার রায়হানদের যতটুক নির্যাতন তারা দিছে, আমার রায়হানদের যেইভাবে মারছে সারা বিশ্বে দেখছে, আমার রায়হানদের যতটুকু নির্যাতন করছে সারা বিশ্বে দেশে, এটা নতুন করে কোনো কথা নয়। এইরকম খুনিদের বিচার যেন এইভাবেই হয়, তাদেরকে ফাঁসি দেওয়া হয়, তা না হইলে রায়হানের আত্মার শান্তি পায় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি প্রতি 1 দিন পর পর স্বপ্নে দেখে আমার রায়হান সেই নেভি ব্লু শার্ট পরে এসে বলে আম্মা এরা আমারে মারছে। আমি তখন সাথে সাথে আমি সবাইকে জানাই যে আমি রায়হানের স্বপ্নে দেখছি। রায়হানে কয় আম্মা এরা আমারে মারছে, তাহলে তার বিচার হচ্ছে না বললা, তার আত্মাটাও শান্তি পাচ্ছে না। তা এবং জনগণেও চায় যে এই খুনিদের বিচার যেন তাদের ফাঁসির রায় হয়, এবং এইরকম কোনো পুলিশও এইরকম আর করবে না। যদি এইরকম এই পুলিশদের শাস্তিটা হয়, ফাঁসি দেওয়া হয়, তাহলে অন্য পুলিশ আর এরকম কোনো ছেলের নিয়ে এইরকম ইয়ে করবে না। এই দেখেন আমার রায়হানের আসামিরা জেলের ভিতরে রয়েছে, তার মধ্যে পরশু দিন আরেকজন ছেলেরে আনিয়া তারা বন্দরবাজার পুলিশ বাড়িতে এইরকম তারা হস্তনস্ত করার চেষ্টা করছে। তাহলে তারা আর বিচার হচ্ছে না বললেই তো তারা
এখনো বুঝে যে আমরা বিচার হইতো না, আমরা বাইর হই এটা আপনি যাবো। কিভাবে জানলেন পরশুদিন নিয়ে আসছে একজন মানুষকে? আমার একজন মানুষে ফোন দিছে, আমার ফোনটা ডিলেট হয়ে গেছে, ফোন দিয়ে আপনার নম্বর নিছে যে সাগরের নম্বরটা দো, আমি সাগরের নম্বরে আমি একটা ব্রিফিং করব যে তারা পুলিশ পাড়িয়ে আমারে এইরকম যাই হোক, স্তনেস্ত করছে। এরকম আসলে এরকম কথা না বলাই ভালো, কারণ পুলিশ ফাঁড়িতে কি হচ্ছে না হচ্ছে এটা শিওর না হয়ে আপনি একজনের ফোনের মাধ্যমে এগুলো বলতে পারেন না। যাই হোক, এই বিষয়ে আমরা যাচ্ছি না। আচ্ছা, তাহলে যাই হোক, এইটা আমরা বিষয়ে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ, আমাদেরকে যে হয়রানি করা হচ্ছে, আমার আপনি যে হ্যাঁ, রায়হানের সাক্ষীগুলার যে দেওয়া হয়েছে, রায়হানের সাক্ষীতে রায়হানের চাচা দিছেন, হাসান দিছেন, আরো দুই একজনে দিছেন, তাহলে হয়রানি শিকার হয়েছেন রায়হানের চাচা, আরো একজন যাই হোক, এটার হাসান জন্য তো সাহেব আপনারা এরকম। আপনার বলছেন অলরেডি জিডি করেছেন। জি এটা আপনার নিরাপত্তার জন্য আপনি জিডি করেন, এটা তো আপনি করতে পারেন, এটা তো অসুবিধা নেই, এটা আপনার অধিকার। তা আপনি আগে বলেছিলেন যে বিচারক পরিবর্তন হওয়ার কারণে আপনার মামলাটা 3 বছর প্রায় তিন 3 মাস মাস থেকে তিন মাস এটা ধরে বিচার ঝুলে কার্য রয়েছে। চলছে না। জি সিলেট মহানগর দায়রা জজ আদালত বিচার কার্য বন্ধ আছে, এই জন্য জি। আপনার মামলাটা বিলম্ব হচ্ছে, বিলম্বর কারণ। তো আপনি কি মনে করছেন নতুন বিচারক আসার পরে আপনার বিচারটা সুস্থ হবে না? আমি আশা করছি আমাদের যে নতুন বিচারক আসবেন, আমি শুনছি তো উনি খুবই ভালো, তা আমিও আশা করব যে উনি যেন ভালোই হয়, এবং সবাই তো উনার উপরে আশা করে বসে আছে যে এই বিচারক এসে বসলেই আমাদের অনেক মামলাগুলা, এবং পেন্ডিং আমার আছে। হেন্ডিং হ্যাঁ, এ আছে, এবং আমারই রায়হানের মামলাটা আজ 3 মাস যাবত যে ফিস নামছে, হ্যাঁ। 3 মাস যাবত যে পিছিয়ে যাচ্ছে, এই পিছিয়ে যাওয়াটা আরো আগে তো শেষ হইল না মামলাটা আমার, কিন্তু এই 3 মাস পিছিয়ে যাওয়ায় আমরা হতাশ হয়ে আসি। তাই আমরা আশা করব নতুন জজ সাহেব যিনি আসেন উনি খুবই ভালো আসবেন, এবং উনি যেন বিচারটা সুস্থ বিচার করে, এবং ভালো মতে খতিয়ে দেখে যেন বিচারটা সুষ্ঠু করেন, এবং মানে ন্যায়ের ভিতরে, আইনের নেয়ার ভিতরে ভিতরে থেকে, হ্যাঁ, আইনের ভিতরে থেকে, সুস্থ এবং বিচার তারা করবেন। যে যতটুকু করছে আমার রায়হানে এইটা যেন দেখেন উনি, দেখিয়ে যেন এইটা বিচারটা সুস্থ করেন, এবং এদের রায় যেন ফাঁসির রায় হয়, এইটাই আমার অনুরোধ। কথা বলছিলাম নিহত রায়হানের মায়ের সাথে। অনেক কথা শুনেছি, অনেক কথা বোঝারও চেষ্টা করেছি, বোঝানোরও চেষ্টা করেছি। আপনারা যারা দেশে বিদেশে আছেন, অবশ্যই আমাদের সাথে অনেক যুক্ত আছেন। রেদওয়ান ভাই আছেন, আলিশা ভাই আছেন, আরও অনেক ভাই বন্ধুরা আছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখার সুযোগ রয়েছে। অবশ্যই আপনারা লিখবেন, সেখান থেকে আপনারা দূরে থাকবেন না। তাছাড়া রায়হানের মায়ের দাবি হচ্ছে রায়হান হত্যার বিচারটা যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুন্দর এবং ন্যায় বিচার তিনি পান, সেই দাবি করছেন, এবং ন্যায় বিচারের জন্য হয়তো অপেক্ষায় আছেন দীর্ঘদিন থেকে। এখন গত কয়েক মাস থেকে প্রায় 3 মাস থেকে যে মামলাটা যে কোর্টে আছে সেই কোর্টের মহামান্য বিচারক পরিবর্তন হওয়ার কারণে নতুন বিচারক এখনও বসতে পারেননি। যদি বসেন তাহলে তিনি আশাবাদী আছেন যে সেখানেও তিনি ভালো একটা ফলাফল পাবেন, ন্যায়ের ভিতরে থেকে আইনের মাধ্যমে সুস্থ বিচার তিনি পাওয়ার আশা করছেন। তো প্রিয় দর্শক, এখানে আছেন রায়হানের চাচা। আমরা ওনার কাছ থেকে আরও কিছু তথ্য জানার চেষ্টা করছি যে আসলে তারা কতটুকু আশাবাদী আছেন যে মামলা কতদিনের ভিতরে শেষ হতে পারে বলে তারা মনে করছেন, অথবা তাদের আইনজীবীরা কি বলছেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের যে আইনজীবীরা আছেন, আপনাদের মামলা বর্তমানে 3 মাস থেকে বলছেন যে বন্ধ আছে মামলা কার্যক্রম। তো এই কতদিনের মধ্যে মামলাটা আপনাদের শেষ হতে পারে বলে এ ধরনের কোনো ধারণা আছে কি না, বা মামলাটা বর্তমানে কোন পর্যায়ে আছে? মামলাটা তো বর্তমানে ওই যে আমাদের মহানগর দায়রা জজ আদালতের যে মাননীয় আচ্ছা জজ সাহেব উনি না থাকার কারণে বিচারটা হচ্ছে না। এখন মনে করেন সাক্ষী 44 জন হয়ে গেছে, আরও মনে করেন বাকিগুলা সাক্ষী নিতে যে কয়েকদিন সময় যায়, বা যে হয়তো 2-1 মাস সময় যাবে বাকি সাক্ষী নিতে। এগুলার পরেই তো আমরা আশা করছি যে আমরা 23 সালের প্রথম দিকে ইনশাল্লাহ এই বিচারের রায় আমরা দেখতে পারবো, এবং আশা রাখছি যে এই মহানগর দায়রা জজ আদালতে যিনি বিচারক আসেন না কেন খুবই ভালো আসেন, এবং অতীতে যে তিনি ছিলেন উনিও খুব ভালো ছিলেন। ইনশাল্লাহ আশা রাখছি আগামীতেও আমরা ওই 23 সালের প্রথম দিকেই আমরা বিচারের রায় পাওয়ার আশা আছে, মানে 23 সালের প্রথম দিকে আপনারা বিচার রায়টা পাবেন রায় বলে পাওয়ার আপনারা আশা আশা করছেন। আছে। জি, আশা করছেন। তো এখন পর্যন্ত আপনাদের আইনজীবীরা এই এই তথ্যগুলো এই আপনাদেরকে তথ্যগুলো দিয়েছেন। দিছে। জি, দিয়েছেন। জি। তারা জামিনের বিষয়টা বারবার তারা জামিনের যে জন্য ওগুলা আবেদন তো করছেন। তারা তো আসামি, হুম,
ওরা তো বারবারই এটা চেষ্টা করবে, বিভিন্ন আদালতে যাবে, বিভিন্নভাবে চেষ্টা করবে যে কিভাবে ওরা আইনের ফাঁক ফোকর দিয়া যদি জামিনটা নিয়ে যায়, তাহলেই তো আমাদের মামলাটারে একটু ডিলেডালা করলো। এর জন্যই আমরা সব সময়ই বলছি, হাইকোর্টের বিচারপতি, আমাদের সিলেটের জজ সাহেবরা, সবার কাছেই আমার বারবার একটাই কথা থাকে যে ওদেরকে যেন জামিন না দেওয়া হয় এবং ওনারা কুনিয়া আকবর, আশিক এলাহি, টিটুচন্দ্র দাস, হারুনুর রশিদ আর হাসানুদ্দিন, এরাই আমার ছেলেরে খুন করছে। এটা সব মিডিয়া এবং সব সিসি ফুটেজেও আছে এবং সব তদন্ত রিপোর্টেও আছে যে এরাই খুনি এবং এরার অবশ্য ফাঁসির রায় হবে ইনশাল্লাহ। যারা জেলে আছেন, আপনার ছেলে হত্যার বিচারাধীন আছেন, তাদের সাথে আরেকজন আসামি এখনো পলাতক আছে। পলাতক আছে সাংবাদিক আবদুল্লাহ আল নুমান, সে পলাতক আছে এবং এই বিষয়ে আমরা অনেক করছি এবং প্রশাসনে অবশ্যই চেষ্টায় আছে ওরে গ্রেফতার করার জন্য, চেষ্টায় আছে। প্রিয় দর্শক, কথা বলছিলাম 2020 সালের চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটেছিল, রায়হান হত্যা। আখালিয়া নেহারিপাড়ার সেই যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 111টি আঘাত ছিল তার গায়ে, প্রায় 114টি আঘাত ছিল তার গায়ে, যার মধ্যে অনেকগুলো আঘাত তার শরীরে রক্ত জমাট করেছিল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেলি সেই রিপোর্টটা দেওয়া হয়েছে এবং 11ই অক্টোবর সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেলি সে নিহত হয়ে যায় এবং নিহত অবস্থায় তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এখানে আনার পরে যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কীভাবে এই বিষয়গুলো উঠে আসলো, রায়হানকে কিভাবে ধরে নিয়ে গেল, সব বিষয়ই কিন্তু অনেকেই অনেকভাবে বলেছেন, উপস্থাপন করেছেন। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং হচ্ছে এখনও যে অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে নির্মম হত্যা করার চেষ্টা করেছে এবং হত্যা করেছে। এই জন্য কিন্তু আজকে আসামিরা জেলে রয়েছেন, তাদের সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন, তাদের যেন ফাঁসি হয়, এটাই কিন্তু তাদের চাওয়া। তো দর্শক, আসলে বিচার কার্য চলছে, যারা বিচারক মহোদয় আছেন তারা অবশ্যই এতে কোনো ত্রুটি করবেন না, বিচারের গতিতেই চলবে এবং আমরা আশা করি, হয়তো তারা আশা করেছেন, আমরাও আশা করি দ্রুত এই বিচারের রায় হবে এবং সেই রায়টি আমরা হয়তো আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো তাদের পরিবারের মাধ্যমে। এখানে একজন প্রবাসী আছেন যিনি লন্ডন প্রবাসে থাকেন এবং সেই সময় লন্ডনেও কিন্তু তাদের মাধ্যমে বা তাদের সহযোগিতায় অনেক আন্দোলন হয়েছে, মানববন্ধন হয়েছে, প্রতিবাদ হয়েছে। তো দুই একটি কথা শোনার চেষ্টা করি, উনি আত্মীয় হিসাবে কতটুকু আশা করছেন, বিচারের আশা কতটুকু করেন এবং এই মুহূর্তে তাদের অবস্থা কী, বা দেশে আসলেই রায়হানের পরিবারকে দেখে যাচ্ছেন, রায়হানের সন্তানকে দেখে যাচ্ছেন। তো ওনার কাছ থেকে দুই একটি কথা শোনার চেষ্টা করছি। হ্যাঁ, তা আপনার একটু এদিকে আসেন। আপনার নামটা কি? আমার নাম খলিল উদ্দিন। আপনি কোন দেশে থাকেন? আমি লন্ডন থাকি। লন্ডন থাকেন। ইয়ে, তো রায়হান তো আপনার মানে রায়হান আমার ছোট ভাই। ছোট ভাই, মানে ইয়ে, আপনার শালা। আমার আমার শালার কি আমার ছোট ভাই। ছোট ভাই। আচ্ছা, যাই হোক, তো এখন আপনি আসলে যেহেতু আজকে এখানে অংশগ্রহণ করেছেন, তা আপনার আসলে মনের অবস্থা কি, বা রায়হান হত্যা আমার আমার মনের অবস্থা একটাও যে প্রতিবার আইলে আমরা যত সময় আইতাম রায়হানরে এয়ারপোর্টে গিয়ে আনত বা যাওয়ার সময়ও নিয়ে দিত। আওয়ার পরেও আমরা অনেক ধরনের অনেক জায়গায় লইয়া যাইতো আইতো, সবসময় আমরা একটা হেল্প পাইছি, পাইছি। আমার সবসময় ইয়া ঘুরতো, এয়ারপোর্ট ঘুরতো, সবসময় আমরা একটা এনজয়ের মাঝে আসলাম। আমার যে শালা মিশুক মানুষ ছিল। মিশুক মানুষ ছিল, খুব ভালো আছিল। এরপরে হইল গিয়া আমরা তো প্রবাসে সবই, কিন্তু দেশও আইলে আমরা যে একটা সাবুর দেওয়ার মতন সেও হিসাবের মাঝে আছিল। আমার ছোটো ভাই যে রুবাও আইলে আমার ছোটো বোন। আমি তো গত শনিবারে আইছি, আওয়ার পর থেকে তো খুব একটা লাগে, খালি খালি সব কিছু লাগে। মানে একটা লাস্ট আমি 18 তাওয়ার পরে আমার এয়ারপোর্ট নিয়ে তুলিয়া দিছে। আর তো আইয়াও পাইছে, এখন তো আর আইয়াও পাইছে না যে আমরা ওখানেও যে লন্ডনও আমরা আলতাবালি পার্কও
মানববন্ধন করছি, দাবি জানাইছি, সব কিছু জানাইছি। লন্ডনবাসী হোক আর প্রবাসী সব দেশের মানুষও একটা যোগ করছে। ওখানেও আশাবাদী যে আমরা সুষ্ঠু বিচারটা পাইমু। লাস্ট দেখা হয়েছিল 2018 সালে 18 সালে পয়লা রমজান লাস্ট, দেখা হয়েছিল। পয়লা রমজান আপনার মানে খুব কষ্ট হচ্ছে, তাকে খুব খুবই কষ্ট ওর আমার, ওই জন্যে মানে তার কথাগুলো খুব বেশি স্মরণ বেশি স্মরণ মানে ওর। এই যে আপনি সে যে হেল্পটা করতো আপনাকে আসার পরে রিসিভ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া বা ঘোরাফেরা এই অভাবটা কিন্তু পূরণ হচ্ছে না। অভাবটা পূরণ হচ্ছে না। এর বাদে যে তার মেয়েটা দিকে চাইলেও খুব একটা লাগে, কষ্ট লাগে। কষ্ট লাগে যে আমার মেয়ে আর তার মেয়ে আইস তার বাপ পার না, পার না, এইরকম যে আরো মানুষের অবস্থা সবরও সুবিচারটা হইতো, মানে ওটাও আমরা আপনার আশাবাদী একটা করি খুবই ভালো ছিল, ছেলে ছিল, মিশুক ছিল ছিল এবং তার হত্যার বিচারটা যেন সুস্থ হয়, সুষ্ঠ হয়। এটা তারও আর অন্যজনেরও সবরও একটা সুষ্ঠু বিচার হইতো। সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছেন আপনারা। আপনারা লন্ডন আলতাবালি পার্কে আপনারা সেই সময় মানববন্ধন আন্দোলন করেছেন। আন্দোলন করছে। এখন কি আপনাদের লন্ডনের মানুষরা অপেক্ষায় আছে যে অপেক্ষা আমরা সবই অপেক্ষা, যেও পাই এও যে রায়হানোর কিতা হইল কি, সব অনেকজনে তো চিনে, সবাই জিগায়? সবাই জিকায়, আত্মীয় হিসাবে বা সবাই দেখছে তার ফটো ওটো সব কিছু তো সব সময় আসিল, বা আমরা যেখানেও গেছি যে আমার তো ছোটো ভাই মারা গেছে, ওলা ওলা হয়েছে, সবও জানে। এই জন্য আপনাদেরকে জবাবদিহি করতে যে বিচারটা হচ্ছে কি কোন পর্যায়ে আছে, কোন পর্যায়ে আছে, এটা ওটাও আমরাও আশাবাদী, ওটাও চাই যে আমরা সুবিচারটা পাইমু বা জইব, যে ওটাও আমার কাছে ও দাবিটাই আর কি। আপনার প্রবাস জীবন কত বছর হলো? আমার প্রবাস জীবনে প্রায় 40 বছর। 40 বছর হয়ে গেছে। জি। প্রবাসীরা হচ্ছেন আমাদের সিলেটবাসীর অহংকার, গর্ব। তাদের কারণে সারা বাংলাদেশ এগিয়ে আছে, সরকার পাচ্ছেন রাজস্ব আয়। আর তারা কিন্তু প্রবাসী কিন্তু সেই সময় আন্দোলন করেছিলেন, দাবি জানিয়েছিলেন রায়হান হত্যার বিচারের। আর সেই বিচারের দাবি আজও জানাচ্ছেন সুস্থ বিচার। রায়হান হত্যা কেন হয়েছে, কী কারণে হয়েছে, কীভাবে হত্যা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে সুস্থ একটি বিচার যেন হয় এবং বিচারটি যেন দ্রুত হয়, সেই আশা করছেন আজকের এই প্রবাসী। প্রিয় দর্শক, দেশে বিদেশে যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, পরবর্তীতে আসবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা আজকে রায়হান হত্যা মামলার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিয়েছি। বর্তমানে কোন অবস্থায় মামলাটি রয়েছে, আমরা যেটা শুরুতে বলেছিলাম যে মামলাটির কার্যক্রম প্রায় 3 মাস থেকে বন্ধ রয়েছে। মহামান্য বিচারক মহোদয় এখান থেকে পরিবর্তন হয়েছেন, যার ফলে নতুন বিচারক আসছেন। এই আশাতেই হয়তো বিলম্ব হচ্ছে। তারা আশা করছেন যে হয়তোবা আরও কয়েকদিনের মধ্যেই কিন্তু নতুন বিচারক মহোদয় আসবেন মহানগর দায়রা জজ আদালতে এবং তাদের বিচারটা হয়তো শুরু হবে। সাক্ষী গ্রহণ প্রায় শেষের দিকে। 69 জন সাক্ষীর মধ্যে 45 জন সাক্ষী ইতিমধ্যে নেওয়া হয়েছে। বাকি যে সাক্ষী রয়েছেন সেগুলো নিয়ে হয়তো আগামী 23 সালের মধ্যে শুরুর দিকে তারা হয়তো তাদের বিচারের রায়টা তারা শুনতে পারবেন বলে তারা মনে করছেন। তো প্রিয় দর্শক, শেষ করে নেওয়ার আগে রায়হানের মায়ের কাছ থেকে দু একটি কথা বলেই কিন্তু আমরা বিদায় নেব। আপনারা সবাই সাথে থাকেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। দর্শকদের কাছে আপনার কি চাওয়া? আমি সারা দেশে বিদেশে যত জনগণ আছে এবং যত ইউটিউবার চ্যানেল আছে, যত ফেসবুক চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল আপনাদের মাধ্যমে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি। আর আমি আশা করব আপনারা সব সময় আমার সাথে থাকবেন, যতক্ষণ পর্যন্ত বিচার না হয় ততদিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন এবং আপনারা আমারে সহযোগিতা করেন। আর যত জনগণ আছেন আমারে যে বারবার প্রশ্ন করেন আপনারা বিচার কি হবে, কি হচ্ছে, কতদিন লাগবে, কিন্তু আমি সঠিক বলতে পারতেছি না, কারণ আমাদের মামলাটা 3 মাস থেকে বন্ধ রয়েছে। তবে আমরা আশা করছি যত দ্রুত আমাদের এই জজ সাহেব আসবেন তো তাড়াতাড়ি আমাদের মামলাটা শেষ হবে, আমরা এটাই আশা করছি। আর দর্শককে আমি এটাই বলতে চাই যে আপনারা যে এখনও আমার রায়হানের কথা মনে রাখছেন এবং আমারে বারবার প্রশ্ন করেন। গত সপ্তাহে একজন লন্ডন থেকে একজন মহিলা আসছেন, উনি খুঁজিয়া বাইর করে আমার নাতিন দেখছেন, আমাকে দেখছেন, আমার রায়হানের কবর জিয়ারত করে গেছেন। কিন্তু আমি চাইছিলাম না কোনোদিন আমার রায়হান এইভাবে সবার কাছে পরিচিত হোক, এটা আমি কোনোদিন জানতাম না যে এইভাবে পরিচিত হবে। কিন্তু আল্লাহর কি কুদরতে আমার রায়হান সবার কাছে পরিচিত হয়েছে, দেশে বিদেশে সবার কাছে পরিচিত হয়েছে।
তো সবাইকেও আমি বলবো সবাই আমার রায়হানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার নাতিনের জন্য দোয়া করবেন, আমার আলফার জন্য। আর বিচারটা যেন সুষ্ঠু পায় এবং এদের যেন ফাঁসির রায় হয়, আপনারাও এই দোয়াটুকু করবেন। আর আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার আলফা বয়স কতদিন হলো এখন? আমার আলফার বয়স এখন 2 বছর 3 মাস। আর যখন মারা যায় রেহান তখন 2 বছর 2 মাস 10 দিন ছিল। 2 মাস 10 দিন ছিল। প্রিয় দর্শক, আমরা পরবর্তী লাইভে আলফাকে নিয়ে আসার চেষ্টা করব, কারণ আলফা বিভিন্ন সময় শারীরিকভাবে অসুস্থ থাকে এবং অনেকটা মনে করছেন যে ক্যামেরায় তাকে নিয়ে আসার কারণে অনেক সমস্যা দেখা দেয় বাচ্চা মানুষ, যার ফলে আমরা আলফাকে নিয়ে আসতে চাচ্ছি না। তবে আগামী পর্বে আমরা চেষ্টা করব আলফাকে রাখার জন্য। ইনশাল্লাহ আপনারা হয়তো অনেকে অপেক্ষায় আছেন যে রায়হানের রেখে যাওয়া যেই সন্তান মাত্র 2 মাস 10 দিনের ছিল, সেই আলফা এখন 2 বছরের উপরে বয়স হয়ে গেছে। সেই আলফা এখন কথা বলতে পারে, কথা শিখছে, কথা বলছে, তার বাবাকে ডাকছে, তার দাদুকে জিজ্ঞেস করছে তার বাবা কোথায়, বাবা আসবে, এবং তাকে জিজ্ঞেস করলে তার বাবা কোথায় সে আবার উপর দিকেই দেখায়। তো সব মিলিয়ে আলফার কিছু বিষয় নিয়ে আমরা আসছি আগামী পর্বে। আপনারা অবশ্যই সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আপনারা অবশ্যই কমেন্ট লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের এই ভিডিওতে কথায় বাসায় যদি আমাদের ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আমরা বিশ্বাস করি এদেশে আইন আছে, এদেশে সুস্থ বিচার হয় এবং সুস্থ বিচার হবেই হবে। রায়হানের সুস্থ বিচারের অপেক্ষায় সবাই আছেন। ইনশাআল্লাহ সুন্দর এবং সুস্থ একটি রায় আপনারা দেখতে পারবেন হয়তো আগামী 23 সালের শুরুর দিকে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। যারা আমাদের সাথে লাইভে ছিলেন, আলী সাবাই, রেদওয়ান ভাই সহ আর অনেকেই আছেন, আপনারা কমেন্ট করছেন। যেহেতু আমি একটু দূরে আছি, কমেন্টগুলো আপনাদের পড়তে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামীতে আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা আজকে যে ভিডিওটি করেছি সিলেটের আকালিয়া নেহারিপাড়া রায়হানের বাসা থেকে, অবশ্যই আপনাদের জন্য রইল শুভকামনা, আমাদের জন্য করবেন দোয়া। আল্লাহ হাফেজ।